প্রকৃতিপ্রেমিক কবি জীবনানন্দ দাশের লেখা আকাশে সাতটি তারা কবিতাটি আজকে লাইন ধরে ধরে প্রত্যেকটি শব্দ এবং প্রত্যেকটি বাক্যের অর্থ পরিস্ফুট করব। পুরো কবিতাটা মন দিয়ে শুনলে কবিতাটার কোথাও কোনো অসুবিধা থাকবে না। তো প্রকৃতিপ্রেমিক কবি এই জীবনানন্দ দাশ তার কবিতায় নানান উপমা ব্যবহার করে থাকেন। একজনের সঙ্গে আরেকজনের তুলনা, কখনো ঘাস ফড়িংয়ের সঙ্গে কচি বাতাবি লেবুর তুলনা, কখনো মোরগ ফুলের সঙ্গে আগুনের তুলনা, কামরাঙা ফলের সঙ্গে লাল মেঘের তুলনা। তো এই উপমায় দক্ষ কবি তিনি বাংলার রূপ দেখে পৃথিবীর আর রূপ খুঁজতে চান না, কারণ তিনি বাংলায় জন্মগ্রহণ করেছেন এবং বাংলার যে অপরূপ সৌন্দর্য যাতে তিনি মুগ্ধ, সেই অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি এক কল্পনার জগৎ গড়েছেন। যে কল্পনার জগতে কল্পনার নারী তার চোখের সামনে এক সৌন্দর্য, এক অপরূপ রূপ নিয়ে বসবাস করে থাকে বনলতা সেন রূপে। তো এই কবির লেখা রূপসী বাংলা কাব্য, যে বিখ্যাত কাব্য, সেই কাব্যগ্রন্থ থেকে নেওয়া আকাশে সাতটি তারা কবিতাটি আজকে আলোচনা করব। তো কবিতার প্রথমে দেখা যাচ্ছে, আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি। অর্থাৎ আকাশে সাতটি তারা কখন ওঠে না, সন্ধেবেলা। তো সন্ধেবেলা কবি এই ঘাসে বসে থাকেন। ঘাস কোথায় দেখা যায়? ঘাস আমাদের গ্রাম বাংলায় যে প্রান্তর, গ্রাম বাংলার উঠোনে আমরা ঘাস দেখতে পাই। তো সেই ঘাসে কবি বসে থাকেন সন্ধেবেলা। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। কামরাঙা লাল মেঘ, অর্থাৎ লাল মেঘটাকে কিসের সঙ্গে, কোন ফলের সঙ্গে তুলনা করা হচ্ছে? কামরাঙা ফলের সঙ্গে তুলনা করা হচ্ছে। সে যেন মৃত মনিয়া পাখির মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। এখানে কবিতার লাইনগুলো কিভাবে পড়তে হবে না, আমি যদি পড়ি আকাশে সাতটি তারা যখন ফুটেছে উঠে আমি এই ঘাসে, এখানে থেমে গেলে চলবে না। যত দূরে কবি কোমা বা পূর্ণচ্ছেদ না ব্যবহার করছেন তত দূর পর্যন্ত আমাদের পড়তে হবে। যদি আমরা টানা সেই তত দূর পড়ি তাহলে আমাদের কাছে অর্থটা পরিস্ফুট হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তারপর বলি, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। বাংলার সন্ধ্যাকে কবি কোন বিশেষণে বিশেষিত করছেন? শান্ত অনুগত নীল হিসেবে। তো সন্ধ্যা কেমন না, শান্ত অনুগত ও নীল। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী অর্থাৎ যে কন্যার লম্বা চুল, অনেক কেশ রয়েছে, তাকেই বোঝানো হচ্ছে। তো সেই কন্যা যেন আকাশে এসেছে, অর্থাৎ তার কালো চুলে যেন আকাশ ঢেকে গেছে, আকাশ কালোময় হয়ে গেছে। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। অর্থাৎ কবির চোখ এবং মুখের পরে সেই কেশবতী কন্যার চুল ভাসছে। অর্থাৎ কবি সেই কেশবতী কন্যার চুলকে তিনি ভুলতে পারছেন না। তিনি চোখ বন্ধ করলেই যেন তার সেই চুলের মাধুর্য তার চোখে পড়ছে। তারপর কি বলছেন? পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি কো। পৃথিবীর কোনো রাস্তা সেই কন্যাকে দেখেনি। যে কন্যা কবি দেখতে পাচ্ছেন, যে কন্যা, যে কেশবতী কন্যা আকাশে এসেছে, সেই কেশবতী কন্যাকে পৃথিবীর কোনো পথ দেখেনি। কোনো পথ কেন দেখেনি না, সেটা কবির মানস কন্যা, কবির মানস প্রেয়সী। কবি যে নারী বাস্তবে তার পা পড়েনি, বাস্তবের মাটিতে যদি পা পড়তো তাহলে যে পথে পা পড়তো সেই পথ তাকে অবশ্যই দেখতো, কিন্তু বাস্তবের মাটিতে সে পা ফেলেনি। তাই কবির মানসপটে যেহেতু সেই কন্যা রয়েছে, তাই পৃথিবীর কোনো পথ তাকে দেখেনি। দেখি নাই এত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। কবি কোথাও কখনো দেখেননি যে হিজল, কাঁঠাল, জাম এই গাছগুলো আমাদের বাংলার প্রান্তরে প্রান্তরে দেখা যায়। অর্থাৎ কবি একেবারে বাংলার মাটিকে, বাংলার প্রকৃতিকে তার এই কবিতায় অতি সুন্দরভাবে ফুটে তুলছেন, এই সমস্ত গাছের উল্লেখ করে। সেই কেশবতী কন্যার চুল যেন এই বাংলার প্রান্তরের কাঁঠাল, জাম, হিজল গাছে যেন চুম্বন করে যাচ্ছে। তারপর কবি বলছেন, জানি নাই এত স্নিগ্ধ ঝরে রূপসী চুলের বিন্যাসে। কবি জানতেন না যে একজন রূপসী, একজন রূপবতী কন্যা, তার চুলের মধ্যে যে এত স্নিগ্ধ গন্ধ আছে, যে গন্ধ মহুয়ার গন্ধের মতো মাতাল করা গন্ধ, সেই গন্ধ যে রূপসী চুলেও রয়েছে তা কবি আগে জানতেন না, এখন তিনি জানতে পারলেন। পৃথিবীর কোনো পথে সেই রূপসী চুলের বিন্যাস কোনো পথে দেখা যায় না। নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক। নরম ধানের গন্ধ অর্থাৎ গ্রামের যে কচি সবুজ ধান, সেই ধান গাছের যে গন্ধ। কলমির ঘ্রাণ, কলমি একটা শাক, সেটা আমরা বাংলার গ্রামে দেখতে পাই, সেই কলমির গন্ধ। হাঁসের পালক, স্বর,
স্বর অর্থাৎ কি না, স্বর এক প্রকার ঘাসের মতো, যা বাংলাতে দেখা যায়, বাংলার মাঠে ঘাটে দেখা যায়। এই স্বর এক ঘাসের মতো শক্ত, কিছুটা প্রায় 1.5 থেকে 2 ফুট উঁচু, যেখানে আমরা কাশ ফুল লক্ষ্য করে থাকি। তো সেই স্বর এবং পুকুরের জল, চাঁদা সরপুঁটি, এই দুটো মাছের কথা কবি এখানে উল্লেখ করছেন। চাঁদা সরপুঁটি যে মাছগুলো বর্তমানে বিলুপ্ত হতে চলেছে, তাদের মৃদু ঘ্রাণ। আর কি না, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত। একজন কিশোরী, একজন তরুণী যে চাল ধুয়েছে এবং তার চাল ধোয়ার পর তার হাতটা ভিজে অবস্থায় যে রূপ ধারণ করেছে, সেই হাতখানার কথা কবি বলছেন। তারপর কি বলছেন না, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, অর্থাৎ মুথা ঘাস এক প্রকারের মিষ্টি মূলযুক্ত এক ঘাস, যে ঘাসের উপর দিয়ে কিশোর জোকায় তখন তার পায়ে চাপা পড়ে থাকে সেই ঘাস, তো তাতে সেই ঘাস দলিত হয়ে যায়। তো সেই মুথা ঘাসের ছবি আমরা এই বাংলাতেই পাই। লাল লাল বট ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। বট ফলের রং আমরা লাল বলেই জানি, এবং সেই বট ফল যখন গাছের নিচে পড়ে থাকে, তখন সেখানে কেউ নিচে, বট গাছের নিচে কেউ থাকে না, এবং চারিদিকে যেন মনে হয় একটা ব্যথিত গন্ধ ছড়িয়ে পড়েছে। অথচ যখন বট গাছের নিচে ফল পড়ে না, তখন সেখানে কত মানুষের ভিড়, কিন্তু ওপরে ফল পড়বে এই জন্য সেখানে মানুষের ভিড় দেখা যায় না। তো তাতে যেন অন্য সময় যেখানে এক সুখ শান্তি বিরাজ করে, অথচ যখন বট ফল চারদিকে পড়ে থাকে সেখানে যেন এক ব্যথিত গন্ধ কবি লক্ষ্য করেছেন। এরই মাঝে বাংলার প্রাণ। কবি বলছেন এই সমস্ত কিছুর মাঝেই বাংলার প্রাণকে তিনি লক্ষ্য করছেন। গ্রাম বাংলার ছবিকে কবি সুন্দরভাবে এইভাবে ফুটিয়ে তুলেছেন। একজন কিশোরীর ভিজে হাত, সে যখন চাল ধুয়ে নেয়, সে হতে পারে রান্না করার জন্য চাল ধোয়া, হতে পারে আলপনা দেওয়ার জন্য চাল ধোয়া, যাই হোক সেটা শীতকালে যখন সেই হাত দিয়ে সে চাল ধুয়ে, হাতে যে একটি কুঁকচানো ভাব চলে আসে শীতের সময়, সেই তার সুন্দর হাত, কিশোরের পায়ে দোলা মুথা ঘাস, লাল বট ফল, চাঁদা সরপুঁটি, কলমি, এই সবই বাংলার এক একটি প্রতীক, এক একটি ছবি। এই সব কিছুর মাঝে কবি বাংলার প্রাণকে খুঁজে পেয়েছেন। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি টের পাই, অর্থাৎ কবি সেই ঘাসের উপর সন্ধেবেলা বসে থাকা অবস্থায় আকাশের দিকে তাকিয়ে তিনি বাংলার প্রাণকে খুঁজে পাচ্ছেন এই সমস্ত কিছুর সংস্পর্শে এসে। বাংলার এই তুচ্ছাতি তুচ্ছ বস্তুকে ভালোবাসেন বলেই কবি তার রূপসী বাংলা কাব্যের আরেক কবিতায় বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় বলতে পারেন, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। তাই তিনি বাংলার রূপকে দেখেছেন বলে তিনি আর পৃথিবীর কোনো রূপকে দেখতে চান না, অর্থাৎ বাংলার প্রকৃতিতে তিনি এতটাই মুগ্ধ, তাই তিনি সন্ধেবেলা বসে এই রূপ লক্ষ্য করেছেন, বাংলার প্রাণকে তিনি খুঁজে পেয়েছেন। তো যদি এতদূর ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকবেন। ধন্যবাদ।